দেখো আমরা যেখানে করছিলাম সেটা হচ্ছে তোমার আজকে শুরু হবে বিসর্গ সন্ধি। উম, দেখা যাচ্ছে স্ক্রিনটা? হ্যাঁ, রেকর্ডিং করছেন? হুম হুম হচ্ছে। প্রথম 1 নম্বর সূত্র, বাঁশরি। আমরা যতটা সম্ভব এর পূর্বে একটা সূত্র পড়েছিলাম, স্তোহস চুনাশ্চু। কোথায় পড়েছিলাম দেখো তো? স্তোহস চুনাশ্চু পড়েছিলাম কি সূত্রটা আদৌ? হ্যাঁ হ্যাঁ, স্তোহ, পড়েছিলাম। এই যে এই সূত্রটা হল সন্ধি দেখো, প্রথমে পড়েছে হল সন্ধিতে। হল সন্ধিতে দেখো হ্যাঁ প্রথমেই পড়েছে, ঠিক আছে, হল সন্ধিতে। তাহলে এই যে এখানে দেখো হল সন্ধিতে প্রথমেই পড়েছিলাম যে স্তোহস চুনাশ্চু, ওইখানে দেখো এরকম ছিল যে একটা উদাহরণ ছিল, দেখো যে রামহ চিনতি, রামস চিনতি। এই অবস্থায় স্তোহ চুনাশ্চুহ সূত্র দিয়ে কি হচ্ছিল এখানে? স্তোহ চুনাশ্চুহ সূত্র দিয়ে কি হচ্ছিল এখানে এই অবস্থায়? হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। রামস চিনতি, এখানে স্তোহস চুনাশ্চুহ সূত্র দিয়ে কি হয়েছিল? দন্তস্বটা তালবস্য হয়ে গেছিল না? দন্তস্বর তালবস্য হয়ে গেছিল না হ্যাঁ দেখো? তার মানে রামস চিনতি, রামস চিনতি এরকম হয়ে গেছিল, মানে এখানে দন্তস্বয়ের তালবস্য হয়েছিল। এখানেই ওটাকে দেখো বিকল্পে করছে, ওই যে দেখো, তার মানে একইভাবে দেখো এখানে হরিহি সেতে, হরিশ সেতে, দেখো একই কন্ডিশন। দেখো এখানে এখানে তালব্যস্য, এই যে দন্তস্য, এখানেও দন্তস্য, এবং পরে এখানে পরে তালব্যস্য আছে। এবং এই যে স্তোহস চুনাশ্চু, এই সূত্রে যে কন্ডিশনটা ছিল, স্তোহস চুনাশ্চুতে যে কন্ডিশনটা ছিল, কিরকম কন্ডিশন ছিল? স্তোহস চুনাশ্চুতে কন্ডিশন কিরকম ছিল দেখো, যে স ত থ দ ধ ন, এই বর্ণগুলির যে কোনো একটির পরে যদি স, চ, ছ, জ, ঝ, ইয় এইগুলো থাকে, ঠিক আছে? কি বললাম? মানে স, স, ত, থ, দ, ধ, দন্ত ন, এই বর্ণগুলির যে কোনো একটির পরে যদি তালবস্য চ, ছ, জ, ঝ, ইয় এইগুলো যে কোনো একটা থাকে, তাহলে স, ত, থ, দ, ধ, ন এইগুলি পরিবর্তন হয়ে স, চ, ছ, জ, ঝ, ইয় ক্রমানুসারে হবে। স, চ, ছ, জ, ঝ, ইয় এইগুলি ক্রমানুসারে হবে, ঠিক আছে? তার মানে কি বক্তব্য? বক্তব্য হচ্ছে যে যদি স, ত, থ, দ, ধ, দন্ত ন এইগুলির যে কোনো একটির পরে যদি এই বর্ণগুলো যে কোনো একটা থাকে, তাহলে
এই স ত থ দ ত দন্ত ন এইগুলো পরিবর্তন হয়ে ক্রমানুসারে এইগুলো হবে। দেখো ব্যাপারটা বোঝা গেছে, আগেও বলেছিলাম, বোঝা গেছে? হ্যালো, কি বললাম, বোঝা গেছে? হ্যাঁ স্যার। তাহলে দেখো এখানে, দেখো হ্যাঁ হ্যাঁ এই যে হ্যাঁ। দেখো এখানে দেখো, ওই জন্যই এখানে হয়েছে, দেখো যে রামস চিনতি, এখানে এটা আরও আগের স্টেপে যেতে হবে, যে রামস চ ই নতি। দেখো এই যে এই বর্ণগুলি যে কোনো একটির পরে, এই বর্ণগুলির যে কোনো একটি বলতে এখানে সকারটা আছে, যে কোনো একটি, তারপরে যদি এই বর্ণগুলি যে কোনো একটি থাকে, কোনটা আছে, চকারটা আছে, তাহলে এই বর্ণগুলি পরিবর্তন হয়ে, মানে এখানে সকারটা তালবস্যয় পরিণত হবে, তকারটা চকারে হবে, থকারটা ছকারে হবে, দকারটা জকারে হবে, ধটা ঝ হবে, নটা ইয় হবে, এরকম চেঞ্জ হবে। তাই এখানে দন্তস্বর তালবস্য হয়ে গেছে, রামস চিনতি হয়ে গেছে, রামস চিনতি হয়েছে, ঠিক আছে। ঠিক এখানেও দেখো একই, দেখো প্রসঙ্গ আছে, এখানে দন্তস্ব আছে, ঠিক তারপরে তালবস্য আছে, তাহলে এখানেও হরি সেতে এরকম হবে। মানে এখানে স্তোহ চুনাস চুহু সূত্র পাচ্ছে, কিন্তু মানে হবে স্তোহ চুনাস চুহু, এই সূত্র দিয়ে কিন্তু এখানে দন্তস্বর তালবস্য হয়ে যাওয়ার কথা, মানে পার্মানেন্টলি নিত্য হওয়ার কথা। কিন্তু বাঁশরি কি বলছে, বাঁশরির বক্তব্য হচ্ছে যে বাঁশরি বলছে যে যে স্বর প্রত্যাহারস্থ বর্ণ পরে থাকলে তাহলে বিসর্গের স্থানে বিসর্গই হবে বিকল্পে, বিসর্গের স্থানে বিসর্গই হবে বিকল্পে, যদি স্বর প্রত্যাহারস্থ বর্ণ পরে থাকে। তা স্বর প্রত্যাহারস্থ বর্ণ কি? স্বর হচ্ছে স, 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 সর, এই তিনটে স্বর প্রত্যাহারস্থ বর্ণ। মানে বিসর্গের পরে যদি স স স থাকে, বিসর্গের পরে যদি স স স থাকে, তাহলে বিসর্গের স্থানে বিসর্গই হবে বিকল্পে। মানে সেখানে বক্তব্য হচ্ছে ওই বিসর্গের স্থানে দন্তস্ব, তারপরে তালব্যস্য বা মূর্ধন্যস্য বা দন্তস্য, এটা এক পক্ষে হবে আর এক পক্ষে বিসর্গই হবে। কারণ উদাহরণ দেখো কি দিয়েছে, যে হরি, উদাহরণ হরিহি সেতে, এই যে হরিহি সেতে, এখানে দেখো আমরা কি করি, এই যে হরিহি, এখানে হরিস করলাম দিয়ে সেতে, কারণ যখন আমি ব্যাকরণ প্রক্রিয়া শুরু করব তখন আমাকে এখান থেকে শুরু করতে হবে, যে হরিস এখান থেকে শুরু করতে হবে, এখান থেকে শুরু করতে হবে, ঠিক আছে, হরিস এখান থেকে করব। তা আমি যদি এখানে এই বা সরি এই সূত্রটা প্রয়োগ করি, তাহলে এই বিসর্গের স্থানে আমি তো দন্তস্ব তারপরে তালবস্য আনছিলাম, তা এই বিসর্গটা এখানে বিসর্গই থেকে যাবে এক পক্ষে। আমি যখন বা সরি এই সূত্রটা প্রয়োগ করব তখন এখানে বিসর্গই থেকে যাবে, মানে বিকল্পে বলেছে, মানে এক পক্ষে বিসর্গ থাকবে আর এক পক্ষে অন্য কিছু হবে, এক পক্ষে বিসর্গ থাকবে, মানে এখানে হচ্ছে যে বিসর্গের স্থানে
বিসর্গ পক্ষে। আর একটা হচ্ছে হরির সাথে এখানে স্তোহ সুনাস্য লেগে যাবে, হলে দিয়ে হরিশ সেতে এবং হরিশ সেতে এরকম হয়ে যাবে। দেখো বোঝা গেল? মানে হ্যাঁ স্যার। স্তোহশ্চুনাশ্চু সূত্র দিয়ে যে কাজটা নিত্য করছিল, স্তোহশ্চুনাশ্চু সূত্র দিয়ে যে কাজটা নিত্য হচ্ছিল, এই বাসরি সূত্র দিয়ে সেটা বিকল্প বিধান করলো, যে এটা এক পক্ষে এটা হবে আর এক পক্ষে এটা হবে। বাসরি দিয়ে কি বললো? বাসরি দিয়ে বিকল্প হলো, আর কিছু না। নেক্সট সসজুসরু। এটা ষষ্ঠীর দ্বিবচন, হ্যাঁ, সসজুসহ ষষ্ঠীর দ্বিবচন, এবং রুহু এটা হচ্ছে প্রথমার একবচন। এটা তোমরা জানো, পড়েছ অনেকেই। এখানে দুটো পদ আছে। কিরকম দুটো পদ? একটা হচ্ছে এখানে দুটো পদ আছে, যে এখানে দুটি পদ আছে, একটা স আর একটা সজুস। দুটো পদ আছে, স এবং সজুস। স এবং সজুস। তা এখানে মানে সসজুসও এখানে, ঠিক আছে, জুসহ এখানে দুটি পদ আছে, স এবং সজুস। তা সূত্রার্থ হচ্ছে পদান্তে যদি স থাকে তাহলে তার স্থানে রু আদেশ হবে, এবং সজুসের অন্তেও রু আদেশ হবে। পদান্তে যদি স থাকে তার স্থানে রু আদেশ হবে, এবং সজুস এর অন্তেও রু আদেশ হবে। সজুস না কিরকম? দেখো উদাহরণ হচ্ছে, ধরো যে রামহ হয় না, রামহ, এটা আমি জাস্ট ভাঙবো, রামযুক্ত সু উপদেশে ইত করে এবং তস্যে লোপ করে লোপ হয়ে যাবে। এটা লোপ করে লোপ হয়ে যাবে, লোপ করলে রামস। দেখো পদান্তে সকার আছে, পদান্তে সকার পেয়েছি, রাম এই পদের অন্তে সকার পেয়েছি, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। তাহলে পদান্তে সকার পেয়েছি, এখানে সসজুস রু করলে এখানে রু হয়ে যাবে, রামরু। হ্যাঁ। তারপরে আবার প্রক্রিয়া কার্যে রামহ হবে। এটা একটা উদাহরণ। আর একটা সজুস, এখানে রু হয়ে সজু সজুরু হবে, সজুরু, সজুরু দিয়ে এখানে আবার উপদেশে ইত এবং তস্য লোপহ করে
সজুর হয়ে বিরামবসানম এবং খরবসানয়োর বিসর্জনীয় করে সজুহু হবে। মানে ওই যে রুটা আদেশ হবে, রুটা যে আদেশ হবে ওটা একটা হচ্ছে তোমার পদান্তে বিদ্যমান যে সকার তার স্থানে হবে, আর একটা হবে সজুষ শব্দের স্থানে হবে। সজুষ শব্দের যে সজুষ শব্দের যে অন্তিম বর্ণ তার স্থানে হবে। বোঝা গেল? ক্লিয়ার? হ্যালো, গেছে? হ্যাঁ স্যার। পরে পরবর্তী দেখো, অতরো অপ্লুতাদ অপ্লুতে। অত রপ্লুতাদ অপ্লুতে, অত রপ্লুতাদ অপ্লুতে। এটা পদচ্ছেদ করলে হবে এরকম, অতঃ, এই যে পঞ্চমীর এক বচন অতঃ, রোহ ষষ্ঠীর এক বচন, অপ্লুতাৎ পঞ্চমীর এক বচন, অপ্লুতে সপ্তমীর এক বচন। এইটা হচ্ছে ভাঙলে হবে। আচ্ছা দেখো, আমরা অচের কটা ভাগ পেয়েছি মনে আছে? অচকে কয় ভাগে ভাগ করা যায়? হ্রস্ব, দীর্ঘ এবং প্লুত। এইভাবে তিন ভাগে অচকে ভাগ করা যায়। একটা হচ্ছে হ্রস্ব, দীর্ঘ, প্লুত, তিন ভাগে অচকে ভাগ করা যায়। ঠিক আছে, হ্রস্ব, দীর্ঘ, প্লুত। তা বক্তব্য যে হ্রস্ব অচ, হ্রস্ব কোনটা? অ, আ, আ, আর তারপরে তিন বসবে এবং সেই তিনটা এরকম এরকম। ঠিক আছে, এটা হচ্ছে প্লুত আ, মানে যেগুলো ধরো গান করলে হয় না দীর্ঘস্বরে ডাকে। অ, অ দেখো অল্প সময় লাগছে। হ্রস্ব, হ্রস্ব মানে কম, ছোট, সময়টা অল্প লাগছে। অ, দীর্ঘ, একটু একটু অধিক সময় লাগে। আ, দীর্ঘ, দীর্ঘ অকার আ। এইগুলো কিন্তু সবই অ। এটাও অ, এটাও অ, এটাও অ, সবগুলোই কিন্তু অ, কিন্তু একটু যেখানে কম সময় লাগে সেটা হ্রস্ব, তার থেকে একটু বেশি লাগলে দীর্ঘ, তার থেকে একটু বেশি লাগলে প্লুত, তার থেকে আরেকটু বেশি লাগলে প্লুত। ঠিক আছে, কিন্তু সবগুলোই অকার, এটা মাথায় রাখবে। এখন বক্তব্য যে অপ্লুত অকার, অপ্লুত, অপ্লুত মানে কি? অপ্লুত মানে কি?
অপ্লুত মানে কি? অপ্লুত যেগুলো প্লুত নয় মানে হ্রস্ব, তাই তো? হ্যালো, শোনা যাচ্ছে? কথা শোনা যাচ্ছে? কোনো সারা হ্যাঁ আসছে না। স্যার। হ্যাঁ তাহলে অপ্লুত মানে কি? যা প্লুত নয় সেটা প্লুত, তাই তো? যা প্লুত নয় সেটা হ্যাঁ অপ্লুত। তাহলে বক্তব্য হচ্ছে যে যে অপ্লুত অকার, অপ্লুত অকার, দেখো বলেছে যে অপ্লুতাৎ অতঃ, মানে অপ্লুত অকারের, এই যে অপ্লুতাৎ অতঃ মানে অপ্লুত অকারের পরে। হুম, অপ্লুত অকারের পরে, এটা হচ্ছে বিশেষ্য, অতঃ এটা বিশেষ্য, এটা বিশেষণ। অপ্লুত, অতঃ অকারের পরে কিরকম অকার? অপ্লুত অকার, অপ্লুতাৎ অতঃ। অপ্লুত অকারের পরে বিদ্যমান যে, এটা হচ্ছে রু শব্দ, রু, তার ষষ্ঠীর একবচন রোহ, সাধু শব্দ সাধোহ, রুহু রোহ, সাধু সাধোহ, ঠিক আছে? তাহলে কি বললাম? অপ্লুত অকারের পরে, অপ্লুত অকারের পরে, ঠিক আছে? সূত্রার্থ দেখো, কি বলছে? অকারের পরে যদি রু থাকে তাহলে সেই রু এর স্থানে উকার হবে, পরে যদি অপ্লুত অকার থাকে। কি বললাম? অপ্লুত অকারের পরে যদি রু থাকে, অপ্লুত অকারের পরে যদি রু থাকে, অপ্লুত অকারের পরে যদি রু থাকে তাহলে সেই রু এর স্থানে উকার হবে, পরে যদি অপ্লুত অকার থাকে। মানে ওই রুয়ের পরেও আর একটা অপ্লুত অকার থাকতে হবে, তবে হবে। দেখো একটা উদাহরণ দিচ্ছে, মানে উদাহরণটা হচ্ছে এরকম যে শিবঃ বন্দ্য অর্চ্য। তাহলে এটা হচ্ছে মেন উদাহরণটা। আমরা শুরু করব কোথা থেকে? শিবস অর্চ্য বা শিবস অর্চ্য। এখানে এই যে দন্তস্ব, এখানে কি হবে বলতো? দন্তস্ব এখানে কি হবে? কি আদেশ হবে এখানে? দন্তস্বয়ের স্থানে কি আদেশ হবে? দন্তস্বয়ের স্থানে কি? তালবস্য। হ্যাঁ, তালবস্য। তালবস্য কখন আদেশ হয়? এখানে পরে চ বর্গ আছে, এইমাত্র করলাম সচজুসরু, এইমাত্র করলাম না সচজুসরু। ও পদের অন্তে সরি সরি। বিদ্যমান, পদান্তে বিদ্যমান সকারের স্থানে রু আদেশ হবে। শিব রু অর্চ্য, হ্যাঁ শিবরু অর্চ্য। ভেবে দেখো এখানে যেটা হচ্ছে যে শিব অ রু অর্চ্য, এই যে রুটা কার পরে আছে? রুটা কার পরে আছে? অ এর অয়ের পরে। পর। এই অকারটা প্লুত অকার না অপ্লুত অকার? এই অকারটা প্লুত অকার না অপ্লুত অকার? অপ্লুত অকার। অপ্লুত অকার, তাই তো? তাহলে অপ্লুত হ্যাঁ অকারের পরে
দেখো কি আছে, অপ্লুত অকারের পরে যদি রু থাকে, রু আছে, হ্যাঁ রু আছে, তাহলে সেই রুয়ের স্থানে কি হবে, উকার হবে। পরে যদি হ্যাঁ অপ্লুত অকার থাকে, পরে অপ্লুত অকার আছে হ্যাঁ, কোনটা, ওই তো রুয়ের পরে ওই ওটা, হ্যাঁ হ্যাঁ। অর্চীয় অকারটা এটা। তাহলে রুটা আছে অপ্লুত অকারের পরে এবং রুইয়ের পরে হ্যাঁ অপ্লুত অকার আছে, দিয়ে হলো কি শিব উ অর্চীয়, শিব উ অর্চীয় এরকম হয়ে গেল, শিব উ অর্চীয়, ঠিক আছে। এবং এখানে একটা সূত্র আমরা পড়েছি আদগুণঃ। আদগুণ কি হয় না, অকারের পরে যদি অচ থাকে তাহলে গুণ একাদেশ হয়, অকারের পরে যদি অচ থাকে তাহলে পূর্ব এবং পরের স্থানে গুণ একাদেশ হয়। হুম, তাহলে পূর্ব এবং পরের স্থানে গুণ একাদেশ হয়, ঠিক আছে। তাহলে এখানে দেখো ওই যে শিব উ অর্চীয়, এখানে শিব অ উ অর্চীয়, এই যে এখানে অকার আছে সেই অকারের পরে অচ আছে উকার, অকারের পরে অচ থাকতে হবে, যে অকারের পরে যদি অচ থাকে তাহলে পূর্ব এবং পরের স্থানে গুণ একাদেশ হবে। তো এখানে গুণ একাদেশ হলে অকার এবং উকার গুণ করলে কি হয়, ওকার হয়, শিব ও অর্চীয়, শিবর শিব অর্চীয়। আমরা পড়েছি, দেখো এরকম সূত্র আমরা পড়েছিলাম, একটা সূত্র এরকম যে এঙঃ পদান্তাৎ অতি, একটা সূত্র পড়েছিলাম, উদাহরণ ছিল কি এঙঃ পদান্তাৎ অতি হরে অব হরে ব, এরকম উদাহরণ ছিল। আরেকটা ছিল কি বিষ্ণু অব দিয়ে বিষ্ণু ব, মনে আছে উদাহরণগুলো, দেখো তো, হ্যালো, মনে আছে হ্যাঁ স্যার। উদাহরণগুলো। হ্যাঁ হ্যাঁ। তাহলে এখানে কি হবে, শিব অর্চীয়, এখানে কি হবে এঙঃ পদান্তাৎ অতি যোগ করলে, মানে এই সূত্র এখানে কাজে লাগালে কি হবে, এই যে বিষ্ণু অব, দেখো সেম পরিস্থিতি, এখানে ওকার আছে, এখানে অকার আছে, এখানে ওকার আছে, এখানে অকার আছে, কি হবে যোগ করলে শিবর্চীয়, এরকম হয়ে যাবে, ঠিক আছে, শিবর্চীয়। বোঝা গেছে কি বললাম, ওটাই দেখো উদাহরণ আছে, শিবর্চীয়, ওটাই দেখো উদাহরণ আছে, হ্যাঁ শিবর্চীয়, এই যে শিবর্চীয়। দেখো নেক্সট, পরবর্তী সূত্র হচ্ছে হসি চ, ওই একই কন্ডিশন, ঠিক আছে, কন্ডিশন একই, যে অপ্লুত অকারের পরে যদি রু থাকে তাহলে রু এর স্থানে উকার হবে, পরে যদি অপ্লুত অকার থাকে।
অপ্লুত অকারের পরে যদি রু থাকে তাহলে রুয়ের স্থানে উকার হবে, পরে যদি অপ্লুত অকার থাকে একই। কিন্তু এখানে সরি ভুল বললাম, এখানে অপ্লুত অকার না, এখানে হস থাকতে হবে। পরে যদি হস প্রত্যাহারস্থ বর্ণ থাকে, হসিচ বলেছে, হসিচ মানে হস প্রত্যাহারস্থ বর্ণ থাকে, ঠিক আছে। তাই এখানে হস মানে কি কি? হস বলতে হয়বরাট, অয়ৌচ হয়বরাট, জবগড দাস। হস মানে হচ্ছে হয়বর ল ইয় ম ও ন ন ঝ ভ ঘ ঢ ধস জব গ ড দ, এইগুলো হচ্ছে হস। ওই হয়বরট থেকে শুরু করে হ হ য় ব রট লন ইয় ম ও ইয়ম ও ন নম ঝ ভৈ ঘ ঢ ধস জব গ ড দশ, এইগুলো হচ্ছে মানে এই যে এই হ থেকে শুরু করে এই তালবস্যের হচ্ছে হস, ঠিক আছে। অপ্লুত অকারের পরে যদি রু থাকে তাহলে রু এর স্থানে উকার হবে, পরে যদি হস প্রত্যাহারস্থ বর্ণ থাকে। ইজি দেখো উদাহরণ, শিবঃ বন্দ্যঃ, শিবস বন্দ্য। এখানে কি সূত্র লাগবে? এখানে কোন সূত্র লাগবে শিবস বন্দ্যতে? সসজুসুরু সসরু দিয়ে দিয়ে রুয়ের আদেশ হবে শিবরু। এবং এখানে দেখো দেখো এটা অপ্লুত আকার আছে তো, অপ্লুত আকার। হ্যাঁ হ্যাঁ অপ্লুত আকারের পরে রু থাকে, রু আছে, হ্যাঁ তার স্যার স্থানে উ হবে। কখন হবে? পরে যদি হস প্রত্যাহারস্থ বর্ণ থাকে। পরে বকার আছে, বকারটা কি হস প্রত্যাহারস্থ বর্ণ? দেখো তো বকারটা, এই যে বকারটা হস প্রত্যাহারস্থ হ্যাঁ বর্ণ। হ্যাঁ 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 বর্ণ। তাহলে শিব রু উ বন্দ্য, এবং শিব উ বন্দ্য সেই আদগুণঃ সূত্র প্রয়োগ হবে, দিয়ে শিব বন্দ্য। দেখো হয়ে গেল শিব বন্দ্য। পরবর্তী শিব বন্দ্য। ঘো ভগ অঘ অপূর্বস্য ইয়োষি, সূত্রটা কি বললাম না? ভো ভগ অঘ অপূর্বস্য ইয়োষি। পদচ্ছেদ কি হবে?
ভো ভগ অঘ অপূর্বস্য তারপরে ইয়সি, এটা হচ্ছে পদচ্ছেদ। ঠিক আছে, এখানে সূত্রার্থ কি, এই সূত্রেতে কয়েকটা পদ দিয়েছে, কয়েকটা পদ স্পষ্ট করে বলে দিয়েছে। ওই পদগুলোর পরে রুয়ের স্থানে জকার আদেশ হবে। এই যে ইয়হ, রুয়ের স্থানে জকার আদেশ হবে। আগে কি হচ্ছিল, আগে দেখো রুয়ের স্থানে উ হচ্ছিল, রুয়ের স্থানে উকার হচ্ছিল, কিন্তু এখানে রুয়ের স্থানে জকার আদেশ হবে, দিয়ে জকার আদেশ হয়ে তারপরে কাজ হবে। তার মানে সূত্রার্থ কি, ভো ভগ অঘ অপূর্বক শব্দের পরে যদি রু থাকে তাহলে তার স্থানে জকার আদেশ হবে, তারপর যদি অস প্রত্যাহারস্থ বর্ণ থাকে। ভো ভগ অঘ অপূর্বক, অপূর্বক মানে অকার পূর্বে আছে এমন, মানে মাথায় রাখবে অস প্রত্যাহারস্থ বর্ণ পরে থাকতে হবে। এটা অস কি, অস হচ্ছে অ ই উন, এখান থেকে শুরু করে জবগড় দশ, অ ই উ রি রি এ ও ওই ও হ য় ব র ল ইয় ম ও ন ন ঝ ভ ঘ ঢ ঢ জ ব গ ড দ, এর হচ্ছে অস, এইগুলো হচ্ছে অস। ঠিক আছে, এই বর্ণগুলোকে পরে থাকতে হবে। অ্যাকচুয়ালি এই যে ভো ভগ অঘ এই তিনটে শব্দ না, এগুলো হচ্ছে একটা নিপাত। ঠিক আছে, কি বললাম, ভো ভগ অঘ এই তিনটি শব্দ বস্তুতঃ নিপাত, যেগুলি প্রকৃতপক্ষে সকারান্ত। তাই এইগুলির প্রকৃত স্বরূপ হল ভোস, ভগস এবং অঘোষ। এইরকম ভোস বঘোষ, ভোস ভগস অঘোষ, এই তিনটি নিপাত এবং এগুলো সকারান্ত নিপাত। অতএব এইগুলোকে এভাবেই ধরতে হবে। দেখো এখন যদি এইগুলোর পরে যদি কোথাও রু আসে এবং সেখানে রু আসে এবং রুয়ের পরে যদি রুয়ের স্থানে কি হবে, রুয়ের স্থানে জ হবে, পরে যদি অস্প্রত্যাহারস্থ বর্ণ থাকে, অস্প্রত্যাহারস্থ, দেখো এরকম বলা হলো যে ভোজনাহা, ভোজনাহা,
এটা এটা অ্যাকচুয়ালি কি হয়, ভোস, ভোস, তাই না? কারণ ভোটা হচ্ছে অ্যাকচুয়ালি এর প্রকৃত স্বরূপ কি, ভোস এর প্রকৃত স্বরূপ, ওই ভোয়ের প্রকৃত স্বরূপ হচ্ছে ভোস। তাহলে ভোস জানাহা, এখানে কোন সূত্র লাগবে? ভোস জানাহা, এখানে কোন সূত্র লাগবে প্রথমে? ভোস জানাহা কোন সূত্র এখানে প্রয়োগ হবে প্রথমে? হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? ভোস জানাহা এখানে কোন সূত্র প্রয়োগ হবে প্রথমে? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। কোন সূত্র প্রয়োগ হবে এখানে ভোস জানাহা? সকারটা রু হবে প্রথমে, কোন সূত্র দিয়ে? সসজুস রু দিয়ে প্রথমে সকারটা রু হলো। দেখো এরপরে দেখো কি লিখেছি, ভো ভগ অঘ এবং অপূর্বক, এটা বাদ দাও। ভো ভগ অঘ শব্দের পরে যদি রু থাকে, দেখো মেলাও, ভো ভগ অঘ শব্দের পরে রু থাকে, রু আছে এখানে, শব্দের পরে রু আছে, ভয়ের পরে রু আছে, ভয়ের পরে রু হ্যাঁ আছে, স্যার। রু আছে, এবং সেই রুয়ের স্থানে কি হবে, জকার আদেশ হবে। হ্যাঁ স্যার। তাহলে ভো জ হ্যাঁ কখন হবে? পরে যদি অস থাকে, অস, অস যদি পরে থাকে। তা অস কি কি আছে দেখো তো, বর্কিজ্যটা অসের মধ্যে আছে, বর্কিজ্যটা অসের মধ্যে আছে দেখো তো, হ্যাঁ স্যার। আছে। হুম, হ্যাঁ তাহলে এটা হচ্ছে অস, পেয়ে গেছি আমরা। অতএব অস পরে আছে, অতএব এখানে কি হবে, জকার হয়ে গেল। এটাই হচ্ছে এর কাজ, জকার করাটাই কাজ। আবার ধরো বললাম যে, আর একটা বললাম যে উদাহরণ 2, উদাহরণ 1, উদাহরণ 2 যদি বলি যে কি আছে, ভো পাপি না, নাকি না অঘো পাপি না, ভগ অচ্যুত, তাহলে শুরু হবে ভগস অচ্যুত। একইভাবে ভগরু অচ্যুত, এখানে কি হবে, এখানে রু হবে। এবং এই যে রু, হ্যাঁ দেখো স্যার। এখানে ভগর পরে রু আছে, আর এখানে অকার আছে, অটা মানে হ্যাঁ তোমার স্যার। অসের মধ্যে চলে আসছে। তাহলে এখানে ভো ভগ অঘ অপূর্বস্য ইয়সি দিয়ে এখানে রুটা জকার হয়ে যাবে, ভগ ইয় অচ্যুত, ভগ ইয় অচ্যুত, এরকম হয়ে গেল। ঠিক আছে, আর একটা হচ্ছে অঘ, ভো ভগ অঘ, একটুখানি জাস্ট আমি ল্যাপটপটা চার্জে দিই। তাহলে কি বললাম, ভো ভগ অঘ, ঠিক আছে। তাহলে অঘ করলে কি হবে না, অঘ করলে দেখো উদাহরণ 3, অঘ রাবণ, অঘোষ রাবণ, এখানে সেই সচরাচর রু করব, এবং অঘোরু রাবণ এখানে
ভো ভগ অঘ অপূর্বস্য ইয়সি করে এখানে অঘ জ রাবণ করলাম। এই জকারের আদেশই হচ্ছে এই সূত্রের কাজ। এই সূত্রতে জকার আদেশ হবে, রুয়ের স্থানে জকার হবে। তার মানে দেখো রুয়ের স্থানে কখনো জকার হলো, কখনো উকার হলো, কখনো জকার কখনো উকার, তাই না? রুয়ের স্থানে। হ্যাঁ স্যার। হুম। পরে একটা সূত্র আসছে, ওই জকারটাকে লোপ করে দেবে, যে জকারটা করলাম ওটাকে লোপ করে দেবে। না, সূত্র হচ্ছে হলি সার্ভিসাম 6। সূত্র হচ্ছে যে সূত্রার্থ যে ভো ভগ অঘ অপূর্বক যে জকার তার লোপ হবে পরে যদি হল থাকে। ভো ভগ অঘ অপূর্বক বা ভো ভগ অঘ অপূর্ব এইগুলির পরে বিদ্যমান যে জকার তার লোপ হবে পরে যদি হল থাকে। দেখো আমরা প্রত্যেকটা স্টেপে পেয়েছি, আমরা যে প্রথমে কি পেয়েছি, ভো জনাহা ভোস জনাহা, এখানে শুরু করে ভোরু জনাহা, তারপরে ভো ইয় জনা, এখানে হচ্ছে ভো ভগ অঘ অপূর্বস্য। এই যেখানে জকার এলো, এই জকারটা লোপ হবে, ঠিক আছে? এখানে এই জকারটা লোপ হবে, আর কিছু না। হলি কি বই, দেখো যে ভো ভগ অঘ অপূর্ব এইগুলির পরে বিদ্যমান যে জকার, এইগুলির পরে বিদ্যমান যে জকার, তাহলে যে ভো তারপরে বিদ্যমান জকার, সেই জকারের লোপ হবে কখন? কখন লোপ হবে? পরে যদি হল থাকে। ভো ভগ অঘ অপূর্বক এইগুলির পরে যদি জকার থাকে তাহলে কিন্তু সে জকারের লোপ হবে। কখন হবে? পরে যদি হল থাকে। মানে হল আছে, জকারটা হল, জনাহা এই জকারটা হল, ঠিক আছে? জনাহা এই জকারটা হল, তাই লোপ হয়ে যাবে। দিয়ে ভো জনাহা, এটা যে ঠিকঠাক। উদাহরণ 2 কি হবে না, ভগ ভগ কি ছিল? ভগ অচ্যুত। এখানে যদিও এই সূত্রটা লাগবে না, মানে অচ্যুত থাকলে হবে না। ভগ ভগ বললাম বিষ্ণু, এটা কত? ভগ বিষ্ণু। তাহলে দেখো ভগস বিষ্ণু, এখানে শুরু করলে রু হয়ে তারপরে ভগরু বিষ্ণু, এখানে ভো ভগ অঘ এই সূত্র করে ভগ ইয় হলো বিষ্ণু। এখানে এই হলি সর্বেশাম করতে পারবো, হলি সর্বেশাম দিয়ে ভগ লোপ হয়ে গেল জকার বিষ্ণু। কারণ
ভগর পরে জকার আছে এবং পরে এখানে হল আছে, বিষ্ণুর হল আছে, দিয়ে লোপ হয়ে গেলে ভগ বিষ্ণু হবে। এবং উদাহরণ 3 হচ্ছে তোমার, দেখো এরকম যে কি আছে, ভো ভগ অঘ রাবণ, অঘোষ রাবণ, এখানে সেই সেম প্রসেস, অঘরু রাবণ, অঘরু রাবণ করলে এখানেও সেই ভো ভগ অঘ সূত্র দিয়ে অঘ ইয় হবে, রাবণ হবে, এবং এখানে সূত্র দিয়ে অঘ রাবণ, এটা হলো। দেখো দেখো বোঝা গেল সূত্র দুটো একে অপরের পরিপূরক। সূত্রগুলো বোঝা গেল, হয় কিনা? এটা বোঝা গেল? হ্যাঁ স্যার। রো অসুপি পরবর্তী সূত্র। রো অসুপি, ঠিক আছে। দেখো কি বলছে, সূত্র হচ্ছে রো অসুপি। রোহ অসুপি এরকম হচ্ছে, রোহ অসুপি। কি বলছে রোহ অসুপি? রোহ অসুপি মানে, অসুপি মানে যদি সুপ্রত্যয় না থাকে, অসুপি মানে সুপ্রত্যয় যদি পরে না থাকে, অহন শব্দের অন্ত নকারের স্থানে কি হবে, রহ অসুপি, সরি আমি এটা লিখেছি রহ অসুপি, ঠিক আছে, রহ অসুপি, র আদেশ হবে বা রেফ আদেশ হবে। অহন শব্দের অন্ত নকারের স্থানে র আদেশ হবে অথবা রেফ আদেশ হবে, পরে যদি সুপ প্রত্যয় না থাকে, পরে যদি সুপ প্রত্যয় না থাকে, ঠিক আছে। পরে যদি কোনো সুপ প্রত্যয় না থাকে, উদাহরণ দেখো সহজে গেল, অহন শব্দ, অহন শব্দের বলেছে অহন শব্দের অন্ত নকারের স্থানে র আদেশ হবে বা রেপ আদেশ হবে, পরে সুপ প্রত্যয় না থাকলে। এখানে অহন সু, এই যে সুটা না লোপ হয়ে যাবে, সমর নপুং সকাত সূত্র দিয়ে সুটা লোপ হয়ে যাবে, সমর নপুং সকাত এই সূত্র দিয়ে সুটা লোপ হয়ে যাবে, এবং সুটা লোপ হয়ে যাবে দিয়ে কি হবে, দিয়ে সু
সুলভ হবে, তাহলে অহন থাকবে। দেখো এখানে রস্যুপি, এখানে সূত্রটা প্রয়োগ হবে। কি বলেছে, অহন শব্দের যে অন্ত নকার, অহন শব্দের অন্ত নকার, অহন শব্দের অন্ত নকার মানে কোনটা, অহনের নকারটা, তার স্থানে র আদেশ হবে, এবং র আদেশ হয়ে কি হবে, র আদেশ হবে। কখন হবে, পরে যদি সুপ না থাকে, এখানে সুপ নেই, সু ছিল লোপ হয়ে গেছে, সু ছিল লোপ হয়ে গেছে, ঠিক আছে, দিয়ে এখানে অহর, এরকম রূপটা অহর, অহর, এখানে ওই নকারের স্থানে র আদেশ হবে, অহর হবে, হয় না, অহর রহ। এখানে আবার একটা অহ আসবে, দে এখানে কি হবে, এখানে সম্ভবত অবসান সংজ্ঞা হবে, বিরাম বসানম, অবসান সংজ্ঞা হবে, এবং খরবাসনায়র দিয়ে বিসর্জনীয় হয়ে দিয়ে অহ হবে, অহ, এরকম রূপটা হবে। এই হচ্ছে সূত্রের অর্থ। এটাই।